স্মৃতি কার্টুন হাউস। আজ সে সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে, বৃষ্টি থামার নামই নিচ্ছে না। চারদিকে জল জমে যাবে। মা, আজকে কিন্তু খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা একদম জমে যাবে। জানি জানি, আজ রাতের মেনুতে খিচুড়ি ইলিশ ভাজাই আছে, চিন্তা করিস না। আমি তো তোদের জানি, বৃষ্টি মানেই তোদের খালি খিচুড়ি আর ইলিশ ভাজা। আমি আজকে একটা গল্প বলো না। গল্প? কি গল্প শুনবি রে এখন? তা ভূতের গল্প বলো। এই বৃষ্টি দিনে ভূতের গল্প শুনতে খুব ভালো লাগে। ভূতের গল্প? ঠিক আছে, আজ তাহলে তোকে একটা সত্যি ঘটনা বলি, শোন। এটা তোর মাসি ছোটবেলাকার গল্প, প্রায় বছর 15 আগের কথা। তখন তোর মাসি অনেক ছোট। প্রতি বছর পরীক্ষার পর তোর মাসি গ্রামে ঘুরতে যেত। এমনই একবার পরীক্ষার পর তোর মাসি গেল গ্রামে ঘুরতে। আরে অন্তরা, আয় আয়, বস এখানে। বলো দিদা, কি বলছো? তা হ্যাঁ রে অন্তরা, এবারে আশা থেকে মুখটা অমন বেজার করে রেখেছিস কেন? কি করব, মা যে এবার এলোই না। মা এলো না বলে মনটা খুব খারাপ করছি। প্রতিবার কি সুন্দর মা আসে, সবাই মিলে কত আনন্দ করি। অত মন খারাপ করে না, যা তো একটু গ্রামটা ঘুরে আয়। আশা থেকে এভাবে বাড়িতে বসে আছিস। গ্রাম ঘুরতে যেতে ইচ্ছে করছে না, একা একা কি ঘোরা যায় নাকি? মা থাকলে মায়ের সাথে ঘুরতাম। আরে, একা যাবি কেন? আমি তোর মামাকে বলে দিচ্ছি, তুই মামার সাথে যা, ঘুরে আয়। এভাবে বাড়িতে বসে থাকিস না মুখ গোমড়া করে। আচ্ছা, যাচ্ছি। তোর মাসি তো বেরোলো গ্রাম ঘুরতে। রতনদা, ও রতনদা, ও কে গো? ও তো অন্তরা। অন্তরা তো প্রত্যেকবারই পরীক্ষার পর আসে, আমার দিদির মেয়ে। ও হ্যাঁ হ্যাঁ, আমি একেবারে বুঝতে পারিনি গো। ঘুরতে এসেছে বুঝি? হ্যাঁ, ও তো প্রতিবারই পরীক্ষার পর আসে, এবারও সেরকমই এসেছে। তবে দিদি এবার আসতে পারেনি, ওর শরীরটা খুব একটা ভালো নয়, তাই আমার সাথে ঘুরতে বেরিয়েছে। ওই মেয়েটা কে রে? ওকে তো আগে দেখিনি। ও, ও তো হালদার বাবুর নাতনি, এখানে তো প্রায় আসে। আগে তো কখনো দেখেছি বলে মনে হচ্ছে না। নিতাই, মেয়েটাকে আমার চাই। মেয়েটাকে মায়ের পুজোয় দেবো। একে গুরুদেব, এসব আপনি কি বলছেন? ও তো কিছুদিন পরে আবার শহরে চলে যাবে। এর মধ্যে আমি কি করব? তোকে এত ভাবতে হবে না, আমি সব ব্যবস্থা করে দেবো। তোকে একটা জিনিস দেবো,
সেটা শুধু নিয়ে গিয়ে ওদের বাড়ির কাছে রেখে আসবি। ও, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, এটা করতে পারবো। তারপর তারপর কি হলো? এরপর এরপর থেকে তোর মাসি খুব অসুস্থ হয়ে পড়লো। জ্বর, পেট খারাপ, সর্দি কাশি সব যেন একেবারে এসে ছেঁকে ধরলো। সৌমি শেষ পর্যন্ত এত অসুস্থ হয়ে পড়লো যে ওকে গ্রাম থেকে শহরে পাঠিয়ে দিতে হলো। অদ্ভুতভাবে বাড়ি ফিরে আসার পরপরই তোর মাসি সুস্থ হতে শুরু করলো। যেদিন বাড়িতে এলো, বাড়ি আসার পর দেখি জ্বর তো প্রায় নেই। ডাক্তার এসেও বলল সেরকম ভয়ের কিচ্ছু নেই। জ্বর তো প্রায় নেই বললেই চলে। ও সামান্য একটু সর্দি কাশির জ্বর। ঠিক আছে, কোনো খাবারে হয়তো কোনো ডাইজেশনে প্রবলেম হয়েছে, তাই পেট খারাপ করেছে একটু। আমি ওষুধ দিয়ে যাচ্ছি, ভয়ের কিচ্ছু নেই। ও কালকেই সুস্থ হয়ে যাবে। দিন পাঁচেকের মধ্যেই সৌমি একেবারে সুস্থ হয়ে গেল। ওমা, আমার তো শরীরটা এখন অনেকটা ভালো আছে। আমি আবার গ্রামে ফিরে যাই। এখনো স্কুল খুলতে অনেক দেরি। সে গিয়ে আবার গ্রামে ফিরে যাবি? এই সবে তো একটু সুস্থ হলি, আবার এতটা জার্নি করে যাবি? কি দরকার? এ কটা দিন এখানেই থাক না। কিছুদিন পরেই তো স্কুল খুলে যাবে। পড়াশোনা কর, নয়তো খেলাধুলো কর, যা ইচ্ছা কর। এখানেই থাক, আর গ্রামে যেতে হবে না। না, আমি গ্রামে যাব। আমার এখানে ভালো লাগছে না। এ পরীক্ষার পর একটা বাড়িতেও যেতে পারি। চলো না মা, তুমিও চলো না এবার। আচ্ছা ঠিক আছে, আমিও তাহলে এবার যাব, তুই একা যাস না। দেখছি, সব ব্যবস্থা করতে হবে। এখন আমার যাওয়াটা খুব মুশকিল রে। ঠিক আছে, দেখি কি করা যায়। তারপর তারপর কি হলো? তুমি আর মাসি গেলে গ্রামে ঘুরতে? হ্যাঁ, আমি তোর মাসিকে নিয়ে আবার গ্রামে গেলাম। এই তো, তোরা এসে গেছিস। তোদের জন্যই অপেক্ষা করছিলাম। হ্যাঁ মা, আসতে একটু দেরি হয়ে গেল। আসলে ট্রেনটা এত লেট ছিল। যাকে যাকে ওসব ছাড়। হ্যাঁ রে, সুমির শরীর এখন ভালো তো? আমি তো খুব চিন্তায় ছিলাম। হ্যাঁ, সুমি এখন একেবারে সুস্থ। তোমায় তো জানালাম, ও ফিরে যাওয়ার 3-4 দিনের মধ্যেই সুস্থ হয়ে গেছে। কি যে হঠাৎ হলো, আমি তো কিছুই বুঝতে পারলাম না। ওসব ছাড়ো তো মা, এত চিন্তার কি আছে? আমার মনে হয় কিছু খাবারের গন্ডগোলে এরকম হয়েছিল। ওসব কিছু না। যাক বাবা, অসুস্থ হয়েছে, এতেই আমার শান্তি। তাই এবার তোরা কিছুদিন থাকবি তো? হ্যাঁ, যতদিন না রেজাল্ট বেরোচ্ছে ততদিন থাকি। ও তো যা বায়না ধরলো, আমি তো ভেবেছিলাম এবারে আর আসবো না। না না, নিয়ে এসেছিস একেবারে ঠিক করেছিস। এই তো কটা দিনই মেয়েটা একটু এখানে সময় কাটায়। তারপর তারপর কি হলো? তুমি আর মাসি গেলে গ্রামে ঘুরতে? না না, সেটাই তো আসল কথা। যেদিন আমরা গ্রামে গেলাম, অদ্ভুতভাবে সেদিন রাত থেকেই আবার সৌমির জ্বর এলো।
কি ব্যাপার বলতো, আবার জ্বরটা এলো কেন? ও তো একেবারে সুস্থ হয়ে গেছিল। সেটাই তো বুঝতে পারছি না, কাল পর্যন্ত তো সুস্থ ছিল, আজ সকালেও সুস্থ ছিল, হঠাৎ রাতে আবার কি হলো? একটা হতে পারে হয়তো এই জার্নির জন্য অসুস্থ হয়ে পড়েছে, সবই তো সুস্থ হয়ে উঠেছিল। তা হতে পারে, সেটা সম্ভাবনাও আছে। ঠিক আছে, কালকে একবার ডাক্তার দেখিয়ে নেওয়া হোক। তবে আমার যেন কেমন কু গাইছে মনটা। কি বলছো বলো তো, আমি তো কিছুই বুঝতে পারছি না। জানিসই তো, এটা একটা গ্রাম, এখানে অনেক কিছু হতে পারে। এখানে আবার মোড়লের কেমন একটা আত্মীয় যেন, একটা তান্ত্রিক। তাই আমি ভাবছি, কিছু বিপদ হয় যদি, তুই কটা দিন দেখে বরং ওকে নিয়ে ফিরেই যাস। আমার ঠিক ভালো ঠেকছে না। ও হ্যাঁ, জানি তো, মোড়ল গিন্নির খুড়তুতো ভাই তো তান্ত্রিক। এর আগে তো ওর অনেক ঘটনা শুনেছি। এই মানুষটা খুব একটা ভালো নয়, এটা আমিও জানি। তবে তুমি যা বলছো, এমন কিছু হয়েছে বলে আমার মনে হয় না। যদি তা না হয়, তাহলে গ্রামে এলেই অসুস্থ হয়ে পড়ছে কেন বল দেখি? সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা মা, এ গ্রামে আবার কোনো নতুন রোগের আবির্ভাব হয়নি তো? না রে না, এমন কিছু হয়নি। তাই তো আমি ভয় পাচ্ছি। ঠিক আছে, কালকে একবার ডাক্তার দেখিয়ে নি, তারপর দেখা যাক কি হয়। পরের দিন ডাক্তার এসে অসুস্থতার কোনো কারণই খুঁজে পেলেন না। তিনি খুব অবাক হলেন, বেশ কয়েকটা টেস্ট দিলেন আর ওষুধও দিয়ে গেলেন। হ্যাঁ রে, সৌমির রিপোর্টগুলো সব এসেছে? হ্যাঁ মা, রিপোর্ট তো সবই এসেছে, কিন্তু আমি যেটুকু বুঝেছি সমস্ত রিপোর্টই নর্মাল। কিন্তু ও তো দিনের দিন যেন আরো অসুস্থ হয়ে পড়ছে। আমার মনে হয় তোমার ভয়টাই ঠিক, আমার ওকে নিয়ে বাড়ি ফিরে যাওয়াটাই উচিত হবে। তাই আমি ঠিক করেছি রিপোর্টগুলো নিয়ে কালকেই বাড়ি ফিরে যাব। তার মানে তো মাসি তারপর সুস্থ হয়ে গেছিল, তাই তো? তারপরে যদি সুস্থ হয়ে যেত তাহলে তো আর কোনো বিপদই ছিল না, কিন্তু তারপর ঘটলো ঘোর বিপদ। কি, এর বড় বিপদ? কেন? তুমি তো মাসিকে নিয়ে এখানে চলে এসেছিলে, আর ওই তান্ত্রিক তো ছিল গ্রামে। তাহলে কেমন করে হলো বিপদ? এবারে শহরে আসার পরও সৌমিক কিছুতেই সুস্থ হলো না। ওকে ডাক্তার দেখালাম, পরের পর ডাক্তার চেঞ্জ করে দেখানো হলো, তাও সুস্থ হলো না। আস্তে আস্তে তোর মাসি সবার সাথে কথা বলা যেন একেবারে বন্ধ করে দিল। একটা ঘরে সারা দিন নিজেকে আটকে রাখতো। আমরা সবাই খুব ভয় পেয়ে গিয়েছিলাম। এরপর একদিন সকালবেলা আমি তোর মাসির ঘরে যেতে গিয়ে দেখি কি সব বলছো? তুমি ঠিক দেখেছো? না না, তোমার মনে হয় শরীর ভালো নেই। তুমি সারাক্ষণ সৌমিকে নিয়ে চিন্তা করতে করতে উল্টো পাল্টা কিছু দেখেছো।
এসব আমি বিশ্বাসই করতে পারছি না। আমি যা দেখেছি ঠিক দেখেছি, আমার কথা বিশ্বাস করো। খুব বড় বিপদ এসে গেছে। মা ঠিক কথাই বলেছিল, ওই তান্ত্রিকটাই নিশ্চয়ই কিছু করেছে। তুমি শিগগিরই এখানকার সব থেকে বড় তান্ত্রিকের সাথে গিয়ে কথা বলো। ওকে ওকে ডাক্তার সুস্থ করতে পারবে না, তান্ত্রিক লাগবে। তুমি শিগগিরই যাও। এরপর একজন তান্ত্রিককে আমরা খুঁজে পেলাম। সেই তান্ত্রিক বাড়িতে একটা যজ্ঞ করলো। তান্ত্রিক এনেছিস? তান্ত্রিক তান্ত্রিক কিচ্ছু করতে পারবে না। আমি তো শুধু আজ্ঞা পালন করছি, আমাকে আমার কাজ করতে হবে। কি বলি? আজ্ঞা পালন করছিস? তুই এখান থেকে এক্ষুনি চলে যা। যদি না যাস তাহলে তোকে এমন জায়গায় আটকাবো যেখান থেকে আর কখনো বেরোতে পারবি না। এরপর সেই তান্ত্রিক এক ভয়ানক যজ্ঞ শুরু করলেন। যজ্ঞ চলাকালীন দেখলাম সৌমি শূন্য থেকে হঠাৎ মাটিতে পড়ে গেল। ও একেবারে অজ্ঞান হয়ে গিয়েছিল। তারপর তারপর মাসি সুস্থ হয়ে গেল? হ্যাঁ, এরপর মাসি একদম সুস্থ হয়ে গেল। ওকে আর কোনোদিনও ওই তান্ত্রিক কোনোভাবে জ্বালাতে পারেনি। কিন্তু ওই শয়তান তান্ত্রিক মাসিকে এমন কেন করলো? হ্যাঁ, যে তান্ত্রিক বাবা ও আমাদের বাড়িতে পুজো করে সৌমিকে সুস্থ করে তুলেছিলেন, উনি বলেছিলেন ওই শয়তান তান্ত্রিক নাকি নিজের কোনো একটা খুব ভয়ঙ্কর স্বাস্থ্য চরিতার্থের জন্যই সৌমিকে নিজের কাছে টেনে নিয়ে যেতে চেয়েছিলেন। তাই ওই আত্মাকে পাঠিয়েছিলেন। কোনো এক পুজোয় লাগাতেন তোর মাসিকে, মাসিকে মেরে ফেলতো ওই শয়তান তান্ত্রিক। যাক বাবা, আমাদের ওই তান্ত্রিক বাবা এসে সৌমির জীবন বাঁচিয়েছে। তুমি গল্প শুনে আমার তো খুব ভয় করছে। আজকের গল্পটা খুব ভয়। আচ্ছা, মাসি আর ভয় পায়নি কখনো? সত্যি সেই দিনগুলো যেন কি ভয়ঙ্কর ছিল। এখনো মাঝে মাঝে মনে পড়লে যেন গা শিউরে ওঠে।